আমরা তো জানি সারা পৃথিবীতে একটা বিশাল নেটওয়ার্কে জিনিসপত্র আনা নেওয়া হয়, কিন্তু এর পেছনে যে একটা বিরাট আর্থিক সুরক্ষা কাজ করে সেটা নিয়ে কি কখনো ভাবা হয়েছে? চলুন আজ আমরা সেই অদৃশ্য শক্তি নৌ বিমা নিয়েই কথা বলি। একবার ভাবুন তো, প্রতিদিন প্রতিদিনই হাজার হাজার জাহাজ সমুদ্রে ভাসছে, আর সেগুলোতে থাকছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের জিনিসপত্র। তো এই যে এত বড় একটা ঝুঁকি, এই বিশাল সম্পদকে আসলে সুরক্ষাটা দেয় কে? বিপদগুলো কিন্তু একদম সিনেমার গল্পের মতো, ঝড়, জলদস্যু, এমনকি জাহাজডুবি পর্যন্ত। আর মজার ব্যাপার হলো, শত শত বছর ধরে এই ঝুঁকিগুলো কিন্তু একটুও কমেনি। আজকের এই আধুনিক প্রযুক্তির যুগেও বিপদগুলো ঠিক ততটাই বাস্তব আর মারাত্মক। তো চলুন তাহলে এই ঝুঁকিগুলো আরেকটু কাছ থেকে দেখা যাক, কারণ এই বিপদগুলো যখন বোঝা যাবে তখনই নৌবিমার আসল দরকারটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সমুদ্রের এই বিপদগুলোকে কিন্তু মোটা দাগে দুটো ভাগে ভাগ করা যায়। একদিকে থাকছে প্রকৃতির খামখেয়ালিপনা, যেমন ধরুন ভয়ঙ্কর ঝড় বা হঠাৎ করে ভেসে ওঠা বরফখণ্ড। আর অন্যদিকে আছে মানুষের তৈরি করা বিপদ, জলদস্যুতা, চুরি, এমনকি যুদ্ধ। আর বলাই বাহুল্য, এই দুটোই কিন্তু যেকোনো ব্যবসার জন্য বিশাল একটা আর্থিক ঝুঁকির কারণ। আর এই সব ভয়াবহ ঝুঁকির ঠিক উল্টো দিকে একটা রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে আছে নৌবিমা। এটা এমন একটা ব্যবস্থা যা ছাড়া আজকের বিশ্ব বাণিজ্য হয়তো চলতেই পারত না। খুব সহজ করে বললে, নৌবিমা আসলে একটা প্রতিশ্রুতির মতো। বিমা কোম্পানি বলছে, আপনি আমাকে একটা নির্দিষ্ট প্রিমিয়াম দিন, আর বিনিময়ে সমুদ্রে আপনার জাহাজ বা মালের কোনো ক্ষতি হলে সেই আর্থিক ধাক্কাটা আমি সামলে নেব। এর মূল আইডিয়াটাই হলো এই আর্থিক নিরাপত্তা দেওয়া। ব্যাপারটা বুঝতে গাড়ির ইন্স্যুরেন্সের কথা ভাবা যেতে পারে। দুটোই কিন্তু সম্পদ বাঁচায়, তাই না? কিন্তু এদের কাজের ক্ষেত্র আর উদ্দেশ্য একদমই আলাদা। যেমন গাড়ির বীমা আমাদের ব্যক্তিগত একটা সম্পদকে দেখে, আর অন্যদিকে নৌবিমা সামলায় পুরো বিশ্বের ব্যবসা বাণিজ্যের বিশাল আর জটিল সব ঝুঁকি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, এই যে নৌবিমা, এটা ঠিক কি কি জিনিসকে সুরক্ষা দেয়? এর আওতা কিন্তু বেশ বড়। মূলত নৌবিমার 4টে প্রধান ভাগ বা স্তম্ভ আছে। প্রথমটা হলো হাল ইন্স্যুরেন্স, যেটা পুরো জাহাজ আর তার যন্ত্রপাতিকে কভার করে। এরপর আছে কার্গো ইন্স্যুরেন্স, এটা জাহাজের ভেতরে থাকা মালামালের জন্য। 3 নম্বরে ফ্রেট ইন্স্যুরেন্স, এটা শিপিং কোম্পানির ভাড়ার টাকাটা সুরক্ষিত রাখে। আর সবশেষে আছে লায়াবিলিটি ইন্স্যুরেন্স, যেটা কোনো দুর্ঘটনার ফলে আইনি বা আর্থিক ঝামেলা থেকে বাঁচায়। দেখুন, পুরো যাত্রাটাই কিন্তু এর ভেতরে চলে আসছে। এখন কথা হচ্ছে, যখন কোনো দুর্ঘটনা ঘটেই যায়, তখন যে ক্ষতিটা হয় সেটাকে ইন্স্যুরেন্সের ভাষায় কয়েকটা ভাগে ভাগ করা হয়। আর এই ভাগগুলো বোঝা কিন্তু খুব জরুরি, কারণ এর ওপরই নির্ভর করে যে কে কিভাবে আর কতখানি ক্ষতিপূরণ পাবে। ক্ষতিকে মূলত 2 ভাগে দেখা হয়। একটা হলো টোটাল লস বা সম্পূর্ণ ক্ষতি, আরেকটা পার্শাল লস বা আংশিক ক্ষতি। নাম শুনেই বোঝা যাচ্ছে, টোটাল লস যখন জাহাজ বা মালপত্র সব শেষ, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর আংশিক ক্ষতি হলো যখন একটা অংশ নষ্ট হয়। আর সত্যি বলতে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই আংশিক ক্ষতিটাই বেশি দেখা যায়। নৌবিমার একটা দারুণ আর খুব ইউনিক কনসেপ্ট আছে, নাম জেনারেল অ্যাভারেজ লস। ধরুন একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হলো, আর পুরো জাহাজটাকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন কিছু মালপত্র সমুদ্রে ফেলে দিতে হবে। এটা কিন্তু একটা ইচ্ছাকৃত ত্যাগ। তো এই যে ক্ষতিটা হলো, সেটার ভার একা ওই মালের মালিক নেন না, বরং জাহাজের মালিক থেকে শুরু করে অন্য যাদের মাল আছে সবাই মিলে আনুপাতিক হারে এই ক্ষতিটা ভাগ করে নেন। দারুণ না ব্যাপারটা? এর ঠিক উল্টোটা হলো পার্টিকুলার অ্যাভারেজ লস বা বিশেষ গড় ক্ষতি। এটা কোনো দুর্ঘটনা থেকে হয়, এখানে ইচ্ছাকৃতভাবে কিছু করা হয় না। আর এই ক্ষতির দায়ভার সেটা শুধুই যার জিনিসটা নষ্ট হয়েছে তাকেই নিতে হয়। এখানে কেউ ভাগাভাগি করতে আসে না। এতক্ষণ তো আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে কথা বললাম, চলুন এবার একটু দেশের দিকে নজর ফেরাই। বাংলাদেশে নৌবিমার বাজারটার অবস্থা কেমন সেটা একটু দেখা যাক। জানেন কি, বাংলাদেশে বিমা শিল্পের ইতিহাস কিন্তু বেশ পুরনো, 100 বছরেরও বেশি। আর স্বাধীনতা ঠিক পরে 1972 সালে এই পুরো ইন্ডাস্ট্রিটাকে জাতীয়করণ করা হয়েছিল, যেটা এর আজকের কাঠামো তৈরিতে একটা বড় ভূমিকা রেখেছিল।
এখনকার বাজারে যদি দেখি বেশ কিছু নামকরা কোম্পানি নো বিমা সেবা দিচ্ছে। এদের মধ্যে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, পায়োনিয়ার বা রূপালী ইন্স্যুরেন্সের মতো কোম্পানিগুলোর নাম কিন্তু সামনের সারিতেই আসে। এবার খরচের দিকটা একটু দেখি। এই যে আইসিসি এ বি সি দেখছেন, এর মানে হল ইনস্টিটিউট কার্গো ক্লজেস। সোজা কথায় এটা ঝুঁকির বিভিন্ন লেভেল। যেমন ধরুন আইসিসি এ হল সর্বোচ্চ কভারেজ, মানে প্রায় সব ঝুঁকি এর আওতায়। তাই এর প্রিমিয়ামও সবচেয়ে বেশি, চালানের মূল্যের প্রায় 1.12%। আর অন্যদিকে আইসিসি সি হল একদম বেসিক কভারেজ, তাই এর প্রিমিয়ামও সবচেয়ে কম, মাত্র 0.30%। এখানে আরেকটা জরুরি তথ্য জেনে রাখা ভালো। বাংলাদেশের এই পুরো বাজারটা কিন্তু নিয়ন্ত্রিত, মানে কে কেমন প্রিমিয়াম নেবে বা কী নিয়ম মানবে তার সবই ঠিক করে দেয় ঢাকার সেন্ট্রাল রেটিং কমিটি। এর ফলে কি হয়, বাজারে একটা শৃঙ্খলা থাকে আর সব কোম্পানিকে একই নিয়ম মেনে চলতে হয়। তো এত সব আলোচনার পর আমরা আবার সেই মূল জায়গাটায় ফিরে আসি। নৌবিমা আসলে কেন এতটা জরুরি? দেখুন, নৌবিমা যে শুধু ব্যবসার ঝুঁকি কমায় তা কিন্তু নয়, এর একটা বিশাল অর্থনৈতিক প্রভাবও আছে। এটা আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিয়ে যায়, ব্যবসায়ীদেরকে আর্থিক ক্ষতির ভয় থেকে মুক্তি দেয়। আবার এই যে বিমা কোম্পানিগুলো প্রিমিয়াম হিসেবে এত টাকা পায়, সেটা দেশের মূলধন তৈরিতে সাহায্য করে। আর হ্যাঁ, কর্মসংস্থানের সুযোগ তো তৈরি হয়ই। সব মিলিয়ে ব্যবসার সার্বিক উন্নতিতে এর বড় একটা ভূমিকা আছে। কাজেই এটা বলা একদমই ভুল হবে না যে নৌবিমা না থাকলে আজকের এই আধুনিক বিশ্ববাণিজ্য হয়তো থেমেই যেত। এটা আসলে সেই অদৃশ্য একটা কাঠামো, যার ওপর ভর করে পুরো পৃথিবীর সাপ্লাই চেইন দাঁড়িয়ে আছে। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার ভাবুন তো, যদি এই আর্থিক রক্ষা কবচটা না থাকত, মানে নৌবিমার এই ব্যবস্থাটাই যদি না থাকত, তাহলে আজকের বিশ্ববাণিজ্য, এমনকি আমাদের জীবনযাত্রার ছবিটাই বা কেমন হতো? একটু ভাবার মতো বিষয়, তাই না?